আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ষষ্ঠ শ্রেণীর প্রথম পরীক্ষায় মূল্যায়ন 2026-এর ভূগোল বিষয়ে যে 6 থেকে প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ বর্ধমান হরিসেবা হিন্দু গার্লস হাই স্কুল, এই তাহলে সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। প্রথমে তোমাদের একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে পৃথিবীর থেকে প্রক্সিমা সেন্টাউরি দূরত্ব, এটা হবে 4.2 আলোকবর্ষ। এরপরে 2 আছে চাঁদের মাটিতে কোনো শব্দ শোনা যায় না কারণ চাঁদে এটা হবে বায়ু নেই। এরপর 3 আছে খ্রিস্ট জন্মে 200 বছর আগে কে বলেছিলেন পৃথিবী আসলে গোলাকার, এটা হবে এরাটোস্থনিস। এরপরে 4টা আছে নিরক্ষরেখার সমান্তরালে উত্তর গোলার্ধে বিস্তৃত কাল্পনিক রেখা হলো, এটা হবে কর্কটক্রান্তি রেখা। এরপরে 5টা আছে ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো, এটা হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এরপরে 6টা আছে হিমালয় কথার অর্থ হলো, এটা হবে বরফের গৃহ। এরপরে 2টা আছে শূন্যস্থান পূরণ করো। একে আছে ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে, এটা হবে ধূমকেতু বলে। এরপরে 2টা আছে নিরক্ষরেখার ব্যাস মেরু ব্যাস অপেক্ষা, এটা হবে 42 কিমি বেশি। এরপরে 3টা আছে পদ্মা ও যমুনা নদীর মিলিত প্রবাহ, এটা হবে মেঘনা নামে পরিচিত। এরপরে 4টা আছে শিবালিক ও হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে, এটা হবে দুন বলে। এরপরে 3 দাগে যেটা আছে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একটা আছে তারারা মিটমিট করে কেন, এর উত্তরটি হলো তারাদের আলো পৃথিবীর চারদিকে থাকা বায়ুমণ্ডল ভেদ করে আমাদের চোখে এসে পৌঁছায়। বায়ুপ্রবাহের কারণে এই বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের ঘনত্ব তাপমাত্রা অনবরত বদলায়, তাই বায়ুমণ্ডল ভেদ করে আসা তারার আলোগুলিকে দেখে মিটমিট করছে মনে হয়। আমরা যদি পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরের মহাকাশ থেকে দেখি তাহলে তারাগুলি স্থির আলোর বিন্দুর মতো দেখাবে। এরপরে 2টা আছে পৃথিবীর পৃষ্ঠ চ্যাপ্টা সমতল বলে মনে হয় কেন, এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। আসলে পৃথিবী এতই বিশাল যে এক নজরে এর যতটুকু দেখা যায় তাতে পৃথিবীকে চ্যাপ্টা সমতল বলে মনে হয়। চিত্রে 4টি বৃত্তচাপ লক্ষ্য করো। 1-এর ব্যাসার্ধ সব থেকে কম এবং 4-এর ব্যাসার্ধ সব থেকে বেশি। সবকটি বৃত্তচাপের লাল রং দিয়ে চিহ্নিত করা অংশটি দেখলে বলা যায় 1 নম্বর বৃত্তচাপের চিহ্নিত অংশটি বেশি বাঁকা, কিন্তু 4 নম্বর বৃত্তচাপের চিহ্নিত অংশটি প্রায় সোজা। অর্থাৎ বৃত্তচাপ যত বেশি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আঁকা হয় তার অল্প একটু অংশের বাঁকা ভাব তত কম হয়। পৃথিবীর গড় ব্যাসার্ধ 6400 কিমি। এত বড় ব্যাসার্ধে একটা বৃত্তের ওপর দাঁড়িয়ে এর খুব সামান্য অংশই আমাদের চোখে পড়ে, তাই ভূপৃষ্ঠটা চ্যাপ্টা সমতল বলেই মনে হয়। এরপর যেটা আছে ভারতের চারদিকে কি কি আছে, এর উত্তরটি হলো ভারতের রাজনৈতিক মানচিত্র দেখলে দেখা যাবে 1 হচ্ছে ভারতের উত্তর দিকে রয়েছে চীন, নেপাল ও ভুটান। 2 হচ্ছে উত্তর পশ্চিম দিকে আছে আফগানিস্তান ও পাকিস্তান। 3 আছে পশ্চিমে রয়েছে আরব সাগর, দক্ষিণে রয়েছে শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভারত মহাসাগর। এরপর পূর্বেটা আছে বাংলাদেশ, মায়ানমার ও বঙ্গোপসাগর। এরপরে 4টা আছে পর্বতগ্রন্থি কাকে বলে, উদাহরণ দাও, এর উত্তরটি হলো যে উঁচু জায়গা থেকে একাধিক পর্বত শ্রেণী বিভিন্ন দিকে বিস্তৃত হয় তাকে পর্বতগ্রন্থি বলে। উদাহরণ পামির গ্রন্থি, এই গ্রন্থি থেকে হিমালয়, কারাকোরাম, সুলেমান প্রভৃতি পর্বত শ্রেণী বিস্তার লাভ করেছে। এরপরে 4 দাগে যেটা আছে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একটা আছে নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কেন, এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। কোনো গোলকের পৃষ্ঠে অঙ্কিত যে বৃত্তের কেন্দ্রবিন্দু ওই গোলকের কেন্দ্রবিন্দুর সঙ্গে একই বিন্দুতে অবস্থান করে তাকে বলা হয় মহাবৃত্ত। বৈশিষ্ট্য: মহাবৃত্ত হওয়ার জন্য নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি থাকা প্রয়োজন।
মহাবৃত্তই হলো সর্ববৃহৎ বৃত্ত, যার থেকে বড় কোনো বৃত্ত গ্লোবে আঁকা যায় না। মহাবৃত্ত বরাবর গোলককে কাল্পনিকভাবে কাটলে গোলক সমান দুভাগে ভাগ হবে। ভূগোলকের কেন্দ্র ও মহাবৃত্তের কেন্দ্র সবসময় এক বিন্দুতে অবস্থান করবে। উদাহরণ, পৃথিবীর অক্ষরেখাগুলির মধ্যে একমাত্র নিরক্ষরেখার এই তিনটি বৈশিষ্ট্য বর্তমান বলে নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয়। এরপর এটা হচ্ছে 2, পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীরই মতো বলতে কি বোঝো? এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। এইটা বলবো যে এইখান থেকে এইটা, পৃথিবীর আকৃতি অভিগত গোলকের ন্যায় হলেও একে সম্পূর্ণ অভিগত গোলক বলা যায় না, কারণ এক হচ্ছে বন্ধুরতা। পৃথিবীর সর্বোচ্চ স্থান হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট 8848 মিটার উঁচু, আবার সর্বনিম্ন স্থান প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত 10,915 মিটার গভীর। সব থেকে উঁচু ও নিচু স্থানের মধ্যে পার্থক্য প্রায় 20 কিমি। তাই পৃথিবীর অনিয়মিত তরঙ্গায়িত গোলাকৃতি পৃষ্ঠের সঙ্গে বাস্তবিক পক্ষে কোনো পদার্থের আকৃতির মিল নেই। এরপর যেটা হচ্ছে উপগ্রহ চিত্র। বিভিন্ন কৃত্রিম উপগ্রহ মারফত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় যে পৃথিবীর উত্তর মেরু চাপা নয়, কেবলমাত্র দক্ষিণ মেরুই একটু চাপা। দক্ষিণ মেরু প্রায় 20 মিটার চাপা এবং উত্তর মেরু 20 মিটার উঁচু। উত্তর গোলার্ধের মধ্যে অংশ কিছুটা বসা, কিন্তু দক্ষিণ গোলার্ধের মধ্য অংশ কিছুটা ফোলা। আবার দক্ষিণ গোলার্ধের মধ্যাংশ 8 মিটার স্ফীত এবং উত্তর গোলার্ধের মধ্যাংশ 8 মিটার চাপা। সুতরাং পৃথিবীর এরূপ আকৃতি আমাদের পরিচিত কোনো বস্তু যেমন কমলালেবু, নাশপাতি, পেয়ারা বা আপেলের আকৃতির সঙ্গে তুলনা করা যায় না। তাই বলা হয় পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, যাকে ইংরেজিতে বলে জিওড। সমুদ্রের গড় পৃষ্ঠস্থল অনুযায়ী কল্পিত পৃথিবীর আকৃতিকে জিওড বলে। এরপর এটা হচ্ছে স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখো। এর উত্তরটি হলো, স্থানীয় সময় প্রমাণ সময়। প্রথমে এটা হচ্ছে প্রকৃতি। কোন স্থানের মধ্যাহ্ন সূর্যের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে সময় নির্ণয় করা হয় তাকে স্থানীয় সময় বলে। এটা কোনো একটি দেশের প্রশাসনিক কাজকর্ম পরিচালনার জন্য দেশের মধ্যভাগ দিয়ে প্রসারিত নির্দিষ্ট দ্রাঘিমা রেখা স্থানীয় সময়কে প্রমাণ সময় বলে। এরপর হচ্ছে ভিত্তি। স্থানীয় সময় নির্ণয়ের ভিত্তি হলো স্থানীয় দ্রাঘিমা রেখার উপর মধ্যাহ্ন সূর্যের অবস্থান। এটা প্রমাণ সময় নির্ণয়ের ভিত্তি হলো দেশে মাঝ বরাবর প্রসারিত দ্রাঘিমা রেখা স্থানীয় সময়। এরপর যেটা হচ্ছে সংখ্যা। একটি দেশে বিভিন্ন স্থানীয় সময় লক্ষ্য করা যায়। এটা সাধারণত পূর্ব পশ্চিমে অপেক্ষাকৃত কম বিস্তৃত দেশের একটি প্রমাণ সময় লক্ষ্য করা যায়। এরপর হচ্ছে পরিবর্তনশীলতা। দ্রাঘিমা রেখার পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্থানীয় সময়েও পরিবর্তন হয়। দ্রাঘিমা রেখা পরিবর্তন ঘটলে সাধারণভাবে প্রমাণ সময় পরিবর্তন হয় না, তবে আমেরিকা যুক্তরাষ্ট্রে এই নিয়মে ব্যতিক্রম ঘটে। এরপর হচ্ছে উপযোগিতা। একই দেশের ভিন্ন স্থানে স্থানীয় সময় ভিন্ন হওয়ায় স্থানীয় সময়ের ব্যবহার কম। এরপর এটা যেটা আছে সারা দেশে প্রমাণ সময় এক ও অভিন্ন হওয়ায় পৃথিবীর সব দেশেই সমস্ত কাজে প্রমাণ সময় ব্যবহৃত হয়। এরপর এটা হচ্ছে 4 উত্তর ভারতের সমভূমি অঞ্চলে জনবসতি বেশি হওয়ার কারণ লেখো। এর উত্তরটি হলো, এই যে ভারতের উত্তরে সমভূমি অঞ্চল ঘনবসতি পূর্ণ হওয়ার কারণ। প্রথম একটা হচ্ছে কৃষির প্রসার। গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র প্রভৃতি নদী ও তার উপনদীর পলিসঞ্চয়ের ফলে সৃষ্ট এই সমভূমিতে ধান, পাট, তুলা, গম, আখ, ডাল, তৈলবীজ প্রভৃতি শস্য প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। সমভূমি অঞ্চলে কৃষির প্রসার ঘটায় জীবিকা নির্বাহের আশায় বহু মানুষ এখানে বসতি স্থাপন করেছে। 2 হচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থা। বিস্তৃত সমতল ক্ষেত্রে রেলপথ ও সড়কপথ জালের মতো বিস্তার লাভ করেছে। এছাড়া সুনাব্য নদীগুলি জলপথ রূপে ব্যবহৃত হওয়ায় অঞ্চলটি ঘন
বসতিপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে। এরপর যেটা হচ্ছে নগরায়ন, এই সমভূমি নদীর তীরবর্তী অঞ্চলে প্রাচীনকাল থেকে বিভিন্ন নগরের পতন ঘটে, যেমন দিল্লি, এলাহাবাদ, কানপুর, বারাণসী, লখনৌ, কলকাতা প্রভৃতি। এরপর যেটা হচ্ছে শিল্পায়ন, এই সমভূমি অঞ্চলে কার্পাস বয়ন, লৌহ ইস্পাত শিল্প, পাট শিল্প, কাগজ শিল্প, পেট্রোরসায়ন শিল্প প্রভৃতি নানা ধরনের শিল্পের বিকাশ ঘটেছে। এরপর এটা হচ্ছে 5 দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একটা হচ্ছে চাঁদের পরিবেশ সম্পর্কে লেখো। এর উত্তরটি হলো এটা হচ্ছে চাঁদের পরিবেশ। একটা হচ্ছে কম অভিকর্ষজ শক্তি। পৃথিবীর অভিকর্ষজ শক্তির মাত্র 1/6 হলো চাঁদের অভিকর্ষজ শক্তি। তাই একজন মানুষ খুব সহজেই চাঁদে 20/22 ফুট লাফাতে পারে। এরপর হচ্ছে ভূমিরূপ। চাঁদের ভূমিরূপ অত্যন্ত রুক্ষ প্রকৃতির। চন্দ্রপৃষ্ঠে রয়েছে পুরু ধুলো স্তর এবং তার উপর ছড়িয়ে রয়েছে ছোট বড় নানা পাথরের টুকরো। চন্দ্রপৃষ্ঠে অসংখ্য ছোট বড় গর্ত, খাত এবং পাহাড় লক্ষণীয়। এরপর যেটা হচ্ছে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে রয়েছে একটি বিশাল গর্ত অ্যাটকেন, যার ব্যাস প্রায় 2500 কিমি। বিজ্ঞানীদের মতে এই গর্তটি সৌরজগতের মধ্যে অন্যতম বৃহত্তম গর্ত। গর্তটির গভীরতা প্রায় 12 কিমি, যা চাঁদের পৃষ্ঠদেশের গভীরতম অংশ। চাঁদের উল্কাপাতের ফলে এই জাতীয় অসংখ্য গর্ত যেমন ক্লেভিয়াস, ইমব্রিয়াম, ক্রিসিয়াম ইত্যাদি সৃষ্টি হয়েছে। চাঁদের সর্বোচ্চ পর্বত লিমনিস এর উচ্চতা 11,000 মিটারের বেশি। এরপর এটা হচ্ছে বায়ুমণ্ডলহীনতা। চাঁদের অভিকর্ষজ শক্তি কম বলে সুগঠিত বায়ুমণ্ডল নেই, ফলে একমাত্র উষ্ণতা ছাড়া আবহাওয়ার অন্য কোনো উপাদান বিরাজ করে না। দিনের বেলাতেও চাঁদের আকাশ অন্ধকারে ঢেকে থাকে বায়ুমণ্ডল না থাকার জন্য। এরপর যেটা হচ্ছে উষ্ণতা। চাঁদের দিনের উষ্ণতা খুব বেশি, প্রায় 117 ডিগ্রি সেলসিয়াস, আবার রাতের উষ্ণতা খুব কম, প্রায় -150 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। 5 আছে নিস্তব্ধতা। বায়ুশূন্য বলে চাঁদে কোনো শব্দ শোনা যায় না। কথা শোনার জন্য বেতার যন্ত্রের প্রয়োজন হয়। এরপর হচ্ছে 6 প্রাণহীনতা। বায়ুমণ্ডল ও জলের অভাবে চাঁদ প্রাণহীন অবস্থায় রয়েছে। এরপর এটা হচ্ছে 2 পৃথিবী গোল। এই ধারণার প্রমাণগুলি লেখো। এর উত্তরগুলি হলো, এই যে আমরা এই উত্তরটা বলে দেব। পৃথিবী গোলাকার আকৃতি সম্পর্কিত প্রমাণ। যেটা হচ্ছে গোলাকার ছায়া। চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর ছায়া পড়ে। এই ছায়া গোলাকার দেখায়। কোনো গোলাকার বস্তুর ছায়া মাত্র গোলাকার হয়, সুতরাং পৃথিবীর আকৃতি গোলাকার। এরপর হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র। দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা গেছে সৌরজগতের সব গ্রহই গোলাকার। পৃথিবী একটি গ্রহ, অতএব পৃথিবীর আকৃতি গোলাকার হওয়াই স্বাভাবিক। এরপর হচ্ছে জাহাজের দৃশ্য। সমুদ্রে একটি আশ্চর্য ব্যাপার দেখা যায়। কোনো জাহাজ যখন সমুদ্র থেকে তীরের দিকে ফেরে তখন প্রথমে জাহাজের মাস্তুল দেখা যায়, তারপর অর্ধেক জাহাজ এবং শেষে পুরো জাহাজটি দেখতে পাওয়া যায়। গোলাকার পৃথিবী গোলাকার সমুদ্রপৃষ্ঠের জন্যই এরূপ ঘটে। এরপর যেটা হচ্ছে পূর্বের দেশগুলিতে আগে এবং পশ্চিমের দেশগুলিতে পরে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়। এরপর যেটা হচ্ছে দিগন্ত রেখা। কোনো ফাঁকা মাঠ বা কোনো উঁচু জায়গার উপর দাঁড়িয়ে চারদিকে তাকালে মনে হয় আকাশ ও ভূমি যেন দূরে এক জায়গায় বৃত্তাকারে মিলিত হয়েছে। এই বৃত্তাকার রেখাকে দিগন্ত রেখা বলে। জাহাজের ডেক কিংবা পাহাড়, পর্বতের চূড়া কিংবা এরোপ্লেন যত উপর থেকে দেখা যাবে ততই বৃত্তাকার দিগন্ত রেখা বড় মনে হবে। পৃথিবী গোলাকার বলেই এরূপ সম্ভব। এরপর এটা আছে ধ্রুবতারার অবস্থান। যখন ম্যাপ কম্পাস ছিল না তখন উত্তর আকাশে ধ্রুবতারা দেখে মানুষ দিক নির্ণয় করত, কিন্তু মজার ব্যাপার যতই উত্তর দিকে যাওয়া যাবে তারাটিকে ততই প্রতি রাতে উপরের দিকে উঠতে দেখা যাবে। পৃথিবী গোল বলে এমন হয়। যদি সমতল হতো তাহলে তারাটিকে একই জায়গায় দেখা যেত। আবার পৃথিবী
আকৃতির জন্যই দক্ষিণ গোলার্ধে থেকে ধ্রুবতারা দেখা যায় না। এরপর যেটা হচ্ছে নাবিকদের ভূপ্রদক্ষিণ। 1519 খ্রিস্টাব্দে পর্তুগিজ ভূপর্যটক ম্যাগেলান 5টি জাহাজ নিয়ে এবং পরে ডেক, কুক প্রমুখ নাবিকগণ জাহাজের যাত্রা শুরু করে ক্রমাগত পশ্চিম দিকে গিয়ে শেষ পর্যন্ত একই বন্দরে অর্থাৎ যেখান থেকে যাত্রা শুরু করেছিলেন সেখানে ফিরে আসেন। এই ভূপ্রদক্ষিণ মাধ্যমে স্পষ্ট বোঝা যায় যে পৃথিবী সমতল নয় বরং গোলাকার। এরপরে বেডফোর্ড লেভেল পরীক্ষা, এটা হবে 1870 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে বেডফোর্ড খালে এ আর ওয়ালেস সমান উচ্চতা বিশিষ্ট 3টি খুঁটি 1 কিমি অন্তর একই সরলরেখায় রেখে ভেলার সাহায্যে ভাসিয়ে দিয়ে দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখেন মাঝের খুঁটিটির মাথা প্রথম ও দ্বিতীয় খুঁটির মাথার চেয়ে সামান্য উঁচু হয়ে রয়েছে। পৃথিবী গোলাকার বলেই এমনটি ঘটে। এরপর এটা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ। বর্তমানে উপরের এইসব পর্যবেক্ষণ আর যুক্তির মাধ্যমে পরোক্ষ প্রমাণ আর দরকার পড়ে না। মহাকাশচারীরা মহাশূন্য থেকে স্বচক্ষে উজ্জ্বল নীল গোলকের মতো পৃথিবী দেখেছেন। কৃত্রিম উপগ্রহ, মহাকাশযান, এরোপ্লেন থেকে ছবি তুলেও দেখা গেছে পৃথিবীর আকৃতি গোলাকার। এরপর এটা হচ্ছে তিনি হিমাদ্রি ও হিমালয়ের সম্পর্কে লেখো। এর উত্তরটি হলো এই যে হিমাদ্রি, হিমালয়ের একেবারে উত্তরে অবস্থিত হিমাদ্রি গড় উচ্চতা 6000 মিটারের বেশি। এই অংশে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা এবং অন্নপূর্ণা, মাকালু, ধবলগিরি প্রভৃতি শৃঙ্গ অবস্থিত। এই শৃঙ্গগুলিতে সারা বছর বরফ জমে থাকে। এরপর যেটা হচ্ছে হিমাচল, হিমাদ্রির দক্ষিণে অবস্থিত হিমাচলের গড় উচ্চতা 3000 মিটারের বেশি। পীরপাঞ্চাল ও ধলাধর পর্বতশ্রেণী এই দুটি এই অংশে অবস্থিত। কাশ্মীর উপত্যকা, দার্জিলিং, সিমলা, নৈনিতাল, মানালি, মুসৌরি প্রভৃতি মনোরম সৌন্দর্যময় স্থানগুলি এখানে অবস্থিত। বানিহাল গিরিপথ অবস্থিত, এতটা বলে দেবে। এরপর এটা হচ্ছে 4 উৎস থেকে মোহনা পর্যন্ত গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। এর উত্তরটি হলো এই যে এটা বলে দেব। ভারতের প্রধান ও দীর্ঘতম নদী হলো গঙ্গা। এর দৈর্ঘ্য 2500 কিমি। উৎস গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষারগুহা থেকে উৎপন্ন হয়েছে। গতিপথ গঙ্গা নদীর গতিপথ 3 ভাগে বিভক্ত, যথা এক হচ্ছে উচ্চগতি। উৎস থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার উচ্চগতি উৎসের কাছে ভাগীরথী নামে প্রবাহিত হয়ে প্রথমে মন্দাকিনী ও পরে অলকানন্দার সঙ্গে মিলিত হয়েছে এবং গঙ্গা নাম নিয়ে দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়েছে। এরপর এটা হচ্ছে মধ্যগতি। হরিদ্বার থেকে মুর্শিদাবাদের ধুলিয়ানা পর্যন্ত গঙ্গার মধ্যগতি এই অংশে প্রবাহ পথ পূর্ব দিকে। এখানে যমুনা, সোন, গোমতী, গণ্ডক, কৌশি প্রভৃতি উপনদী মিলিত হয়েছে। এরপর যেটা হচ্ছে নিম্নগতি। ধুলিয়ানা থেকে মোহনা পর্যন্ত গঙ্গার নিম্নগতি। ধুলিয়ানার কাছে গঙ্গা 2টি শাখায় ভাগ হয়েছে। একটি শাখা পদ্মা নামে বাংলাদেশের মধ্য দিয়ে দক্ষিণ পূর্বে প্রবাহিত হয় এবং অপর শাখাটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে দক্ষিণে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। গঙ্গা তীরবর্তী শহর হরিদ্বার, দেরাদুন, এলাহাবাদ, কানপুর, বারাণসী, পাটনা, কলকাতা প্রভৃতি। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী ভূগোল বিষয়ে যে 6 থেকে প্রশ্নপত্র ছিল তা সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।